Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I am MD Zahirul Islam, Instructor Mathematics, Akis Engineering Institute, Akis City, নবরাজর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বপ্রথম আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো। এই দুর্যোগকালীন সময়ে বোর্ডের নির্ধারিত ক্লাস শুরু না হলেও আমরা আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের জন্য অনলাইনের ক্লাসের ব্যবস্থা করেছি। তাহলে চলো শুরু করা যাক আজকের অনলাইন ক্লাসের বিষয়। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অর্থাৎ যে বিষয়ের উপর পাঠদান হবে সেটি হচ্ছে সমান্তরাল প্রগমন ও গুণাত্মক প্রগমন। আমরা ইতিপূর্বে নবম ও দশম শ্রেণীতে সমান্তর ধারা এবং গুণাত্মক ধারা সম্পর্কে জেনে আসছি। এটি তার পূর্বের একটি ধাপ। সমান্তর ধারা এবং গুণাত্মক ধারায় আসছে সমান্তর প্রগমন ও গুণাত্মক প্রগমন থেকে। তাহলে দেখা যাক আজকে আমরা সমান্তর প্রগমন ও গুণাত্মক প্রগমনে কি কি বিষয়বস্তু শিখতে পারব। অনুক্রম বা সিকোয়েন্স, ধারা বা শ্রেণী, প্রগমন, সমান্তর প্রগমন ও সাধারণ অন্তর, প্রথম পদ ও সাধারণ অন্তর দেওয়া থাকলে কিভাবে শেষ পদ ও এর পদের সমষ্টি নির্ণয় করতে হয়, সমান্তর মধ্যক, গুণোত্তর প্রগমন ও সাধারণ অনুপাত, প্রথম পদ ও সাধারণ অনুপাত দেওয়া থাকলে এন পদ এর পদের সমষ্টি নির্ণয় করতে হয়, গুণাত্মক শ্রেণীর n সংখ্যক পদের সমষ্টি কিভাবে নির্ণয় করতে হয়। প্রথমেই আমরা দেখব অনুক্রম বা সিকোয়েন্স। অনুক্রম কি? কতগুলো সংখ্যাকে যদি একটা নির্দিষ্ট নিয়মে সাজানো হয় তবে এই সংখ্যাগুলোর একটি অনুক্রম বলা হয়। অর্থাৎ যদি সংখ্যাগুলো a1, a2 এবং a3 হয় তার প্রত্যেকটি একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী গঠিত এবং ওই সংখ্যাগুলোকে প্রথম পদ, দ্বিতীয় পদ ইত্যাদি ক্রমে সাজানো যায়, তাহলে একে অনুক্রম বলা হবে। a1, a2, a3 কে অনুক্রমের পদ বলা হবে, যেখানে a1 কে প্রথম পদ, a2 কে দ্বিতীয় পদ এবং a3 কে তৃতীয় পদ বলা হবে। a1, a2, a3 ডট আপ টু an, এই ক্ষেত্রে an কে অনুক্রমের nth পদ। আমরা যদি দেখি যে 1, 3, 5, 7, অর্থাৎ এখানে চারটি পদ আছে যাদেরকে কমাকারে প্রকাশ করা হয়েছে। চারটি পদ কেমন ভাবে সাজানো হয়েছে যে 3 - 1 2, 5 - 3 2, 7 - 5 2, অর্থাৎ প্রত্যেকটি পদ এবং তার পূর্ববর্তী পদের বিয়োগফল একটা লিমিট আছে, অর্থাৎ একটা নিয়ম অনুযায়ী সাজানো হয়েছে। দ্বিতীয় উদাহরণ যদি দেখি 2 4 8 16, অর্থাৎ 4 ভাগ 2 সমান 2, 8 ভাগ 4 সমান 2, 16 ভাগ 8 সমান 2, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী গঠিত হয়েছে। তৃতীয়টি ঠিক একই, আর প্রত্যেকটি এক একটা অনুক্রম। তাহলে আমরা দেখলাম যে অনুক্রম কি? কতগুলো পদকে যদি একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাজানো যায় তবে কি এগুলোকে একটা অনুক্রম বলা হয়। ধারা বা শ্রেণী। আমাদের অনুক্রমের পদগুলোকে শুধুমাত্র প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলেই আমরা ধারা বা শ্রেণী পেয়ে যাব। যেমন এখানে দুইটা উদাহরণ আছে 1 4 7 10 13, অর্থাৎ প্রত্যেকটির মাঝে প্লাস চিহ্ন আছে। যদি আমরা প্লাস চিহ্নগুলো এখানে কমা ইউজ করতাম 1, 4, 7, 10, 13, তাহলে এটা একটা অনুক্রম হতো। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতি পরপর দুইটি পদের পার্থক্য সবসময় একই, অর্থাৎ 4 - 1 সমান 3, 7 - 4 সমান 3, 10 - 7 সমান 3, 13 - 10 সমান 3। আর অনুক্রমের মাঝেই প্লাস চিহ্ন দিলে যুক্ত হওয়ার কারণে এটি ধারা হয়ে গেছে। এরপরে দেখবো যে প্রগমন কি? প্রগমন বা প্রোগ্রেশন। যদি কোনো অনুক্রমের প্রত্যেকটি পদ ও পরবর্তী পদের সাথে একই গাণিতিক নিয়মে সংশ্লিষ্ট হয় তবে সে অনুক্রমকে প্রগমন বলে। যদি কোনো অনুক্রমের প্রত্যেকটি পদ তার পরবর্তী পদের সাথে একই গাণিতিক নিয়মে সংশ্লিষ্ট হয় তবে সে অনুক্রমকে প্রগমন বলে। প্রগমন দুই প্রকার, সমান্তর প্রগমন এবং গুণোত্তর প্রগমন। আমরা দেখবো যে সমান্তর প্রগমনটা কি? সমান্তর প্রগমন অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেশন। যে প্রগমনের কোনো পদ ও পূর্ববর্তী পদের অন্তর সর্বদা একই। যে প্রগমনের কোনো পদ ও পূর্ববর্তী পদের অন্তর সর্বদাই একই তাকে
সমান্তর প্রগমন বলা হয়। সমান্তর প্রগমনের পদগুলো পরপর যোগ করলে সমান্তর ধারা পাওয়া যায়, সেটা আমরা ইতিপূর্বেই দেখছি। যেমন একটা সমান্তর প্রগমন যদি a, b, c, d হয়, তাহলে a b c d সমান্তর প্রগমনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পদ। তাহলে সেক্ষেত্রে b মাইনাস a, c মাইনাস b এবং d মাইনাস c এর মান সর্বদাই সমান হবে, কারণ b মাইনাস a মানে পরপর দুইটি পদের অন্তর্গত, c মাইনাস b মানে পরপর দুইটি পদের অন্তর্গত, d মাইনাস c মানে পরপর দুইটি পদের অন্তর্গত। অর্থাৎ a, b, c, d একটি সমান্তর। এরপর দেখবো সমান্তর প্রগমনের শেষ পদ বা এর পদ কিভাবে নির্ণয় করতে হয়। ইতিপূর্বে একটা জিনিস থেকে গেছে যে সাধারণ অন্তর, অর্থাৎ সাধারণত পরপর দুইটি পদের যে অন্তর্গত সেটাই সাধারণ অন্তর। এখন দেখবো সমান্তর প্রগমনের শেষ পদ কিভাবে নির্ণয় করতে হয়। একটি সমান্তর প্রগমনের প্রথম পদ যদি a এবং সাধারণ অন্তর d হয়, প্রথম পদ a এবং সাধারণ অন্তর d হয়, তাহলে সংখ্যা অনুযায়ী প্রগমনটি হবে a, a plus d, a plus 2d, a plus 3d। অর্থাৎ এখানে আমরা প্রথম পদের সাথে সাধারণ অন্তর যোগ করলে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের সাথে সাধারণ অন্তর যোগ করলে তৃতীয় পদ এবং তৃতীয় পদের সাথে সাধারণ অন্তর যোগ করলে চতুর্থ পদ পেয়েছি। তাহলে প্রগমনটি যদি a, a plus d, a plus 2d, a plus 3d হয়, তাহলে ধারাটি হবে a plus d plus a plus 2d plus a plus 3d। অর্থাৎ প্রগমনগুলোর মাঝে প্লাস চিহ্ন যুক্ত করলে ধারা পেয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পদ a, তাহলে a সমান সমান a plus 1 minus 1 into d লিখতে পারি। এখানে 1 minus 1 মানে 0 into d মানে 0, অর্থাৎ প্রথম পদ a। দ্বিতীয় পদের ক্ষেত্রে দেখব a plus d, অর্থাৎ a plus d কে লেখা যায় a plus 2 minus 1 into d। 2 minus 1 মানে 1, 1 into d মানে d, অর্থাৎ a plus d। তৃতীয় পদ a plus 2d, তাকে লিখতে পারি a plus 3 minus 1 into d। 3 minus 1 মানে 2d, অর্থাৎ তৃতীয় পদ a plus 2d। একইভাবে চতুর্থ পদ a plus 3d, অর্থাৎ a plus 4 minus 1 into d। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পদের ক্ষেত্রে a plus 1 minus 1 into d, দ্বিতীয় পদের ক্ষেত্রে a plus 2 minus 1 into d, তৃতীয় পদের ক্ষেত্রে a plus 3 minus 1 into d। সেই ক্ষেত্রে n তম পদের ক্ষেত্রে হবে a plus n minus 1 into d। অর্থাৎ আমরা n তম পদ পাইছি a plus n minus 1 into d। n তম পদকে যদি tn দ্বারা প্রকাশ করা হয়, তাহলে tn is equal to a plus n minus 1 into d। এক্ষেত্রে যদি এর মান 5 এবং d এর মান 4 হয়, তাহলে 20 তম পদ পাবো a plus n minus 1 into d, অর্থাৎ এর মান 5 plus n মান 20 minus 1 into d আছে 4, ক্যালকুলেশন করলে 81 পাবো। অর্থাৎ n তম পদ থেকে যে কোনো পদ আমরা বের করতে পারবো, 20 তম পদের মতো যে কোনো পদের মানই আমরা এখানে বের করতে পারবো। এরপরে দেখব গুণোত্তর প্রগমন ও সাধারণ অনুপাত। প্রথমে দেখব গুণোত্তর প্রগমনটা কি। কোন প্রগমন বা ধারার অন্তর্গত পদসমূহের যে কোনো একটি পদ ও পূর্ববর্তী পদের অনুপাত যদি সর্বদা একই হয়, তবে উক্ত প্রগমন বা ধারাকে গুণোত্তর প্রগমন বা গুণোত্তর ধারা বলা হয়। আমি আবারও বলছি যে কোন প্রগমন বা ধারার অন্তর্গত যে কোনো একটি পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত যদি সর্বদাই সমান হয়, তবে উক্ত প্রগমন বা ধারাকে গুণোত্তর প্রগমন বা গুণোত্তর ধারা বলা হয়। যেমন ABCD প্রগমনটিকে গুণোত্তর প্রগমন বলা হবে যদি B বাই A সমান C বাই B সমান D বাই C হয়, অর্থাৎ পরপর দুইটি পদের অনুপাত সর্বদাই সমান। সাধারণ অনুপাত অর্থাৎ কমন রেশিও সাধারণ অনুপাত কিভাবে নির্ণয় করতে হয়। কোন পদ ও তাদের পূর্ববর্তী পদের অনুপাতকে সাধারণ অনুপাত বা সংক্ষেপে CR বলা হয়। কমন রেশিও সাধারণ অনুপাতকে R দ্বারা নির্দেশ করা হয়। গুণোত্তর প্রগমন বা ধারার কয়েকটি উদাহরণ দেখা যায়। 1, 1/2, 1/4, 1/8। এক্ষেত্রে দেখা যায় যে 1, 1/2, অর্থাৎ প্রথম পদ 1, দ্বিতীয় পদ হচ্ছে 1/2। দ্বিতীয় পদ 1/2 এর সাথে প্রথম পদের অনুপাত যদি 1 দিই, তার অনুপাত হবে 1/2। তৃতীয় পদ 1/4 এর সাথে দ্বিতীয় পদ 1/2 এর অনুপাত করলেও পাবো 1/2। তৃতীয় পদ 1/8 এর সাথে 1/4 এর অনুপাত করলেও পাবো 1/2, অর্থাৎ এটি একটি গুণোত্তর প্রগমন। ঠিক একইভাবে এই ধারাটিকে প্রত্যেকটি পদের সাথে পূর্ববর্তী পদের অনুপাত সর্বদাই 2 আসছে। 3 নম্বরও সেম একই আসছে, অর্থাৎ তিনটি ধারায় গুণোত্তর ধারা। 4 নম্বরে গুণোত্তর ধারা, 5 নম্বরে গুণোত্তর ধারা, অর্থাৎ
এ আর এবং এ এর অনুপাত আর, এ আর স্কয়ার এবং এ আর এর অনুপাত আর, এ আর কিউব এবং এ আর স্কয়ার এর অনুপাত আর, তাদের সাধারণ অনুপাত আর। এবার দেখো গুণাত্মক শ্রেণীর n সংখ্যক পদের সমষ্টি কিভাবে নির্ণয় করতে হয়। একটি গুণাত্মক শ্রেণীর প্রথম পদ এবং সাধারণ পদ আর যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টিকে s দ্বারা প্রকাশ করা হয় এবং s দ্বারা প্রকাশ করা হয়। sn এর মানটা আমরা কিভাবে নির্ণয় করব এটা আমরা দেখতে পারি। যদি প্রথম পদ a এবং সাধারণ পদ r হয়, তাহলে sn সমান সমান, তাহলে প্রগমনটি হবে a, a r স্কয়ার। অর্থাৎ ইতিপূর্বে আমরা দেখছি যে দ্বিতীয় পদকে যদি পূর্ব পদ দ্বারা ভাগ করা হয় তাহলে সাধারণ অনুপাত পাওয়া যায়, এবার অনুপাত পাওয়া যায়। এবার যদি প্রথম পদকে সাধারণ অনুপাত দ্বারা গুণ করা হয় তাহলে দ্বিতীয় পদ পাবো, আবার দ্বিতীয় পদকে সাধারণ অনুপাত দ্বারা গুণ করলে তৃতীয় পদ পাবো। তাহলে সে পদগুলো আবার যোগ করলে ধারা পাবো, অর্থাৎ sn = a প্লাস a r স্কয়ার আপ টু প্লাস a r টু দি পাওয়ার n মাইনাস 1। কারণ আমরা ইতিপূর্বে দেখছি n তম পদ a r টু দি পাওয়ার n মাইনাস 1। এখন যদি এটা এক নং সমীকরণ নিই, এক নং সমীকরণের উভয় পক্ষকে r দ্বারা গুণ করি, তাহলে পাবো sn * r = ar ছিল ar স্কয়ার, একটা পদ যোগ আছে, তারপরে a টু দি পাওয়ার n - 1 প্লাস ar, অর্থাৎ এই ক্ষেত্রে শেষ পদ ar টু দি পাওয়ার n, উভয় পক্ষকে r দ্বারা গুণ। এখন এক নং সমীকরণ হইতে দুই নং সমীকরণ বিয়োগ করলে পাই, অর্থাৎ sn মাইনাস sn * r ইকুয়াল, যদি বিয়োগ করি তাহলে সদৃশ্য পদগুলো যেহেতু একই চিহ্ন বিশিষ্ট আছে, বিয়োগ করলে সদৃশ্য পদগুলো মাইনাস হয়ে যাবে, থাকবে a মাইনাস a টু দি পাওয়ার n। সদৃশ্য পদ ar স্কয়ার ar স্কয়ার a টু দি পাওয়ার n - 1 a টু দি পাওয়ার n - 1 সবগুলো উঠে যাবে a মাইনাস ar। এখন যদি এখান থেকে আমরা sn কমন নিই তাহলে পাবো 1 মাইনাস r ইনটু sn ইকুয়াল, a কমন নিলে পাবো a ইনটু 1 মাইনাস r, তাহলে sn ইকুয়াল a ইনটু 1 মাইনাস r বাই 1 মাইনাস r। অর্থাৎ যদি প্রথম পদ a এবং সাধারণ পদ r হয়, সেক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টি sn হলে sn সমান সমান a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। এটা হবে যখন r লেস দ্যান 1, অর্থাৎ সাধারণ পদ r এর মান যখন 1 থেকে ছোট হবে তখন sn এর সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি আসবে a ইনটু 1 মাইনাস r বাই 1 মাইনাস r। একইভাবে যদি r এর মান 1 থেকে বড় হয়, সেক্ষেত্রে আমরা 2 নং থেকে 1 নং বিয়োগ করলে ফলাফলটা পাবো sn = a * r টু দি পাওয়ার n - 1 বাই r মাইনাস 1। অর্থাৎ এই দুইটি সমষ্টির সূত্র আমরা সহজেই মনে রাখতে পারবো r এর মানের উপর নির্ভর করে। অর্থাৎ যদি r এর মান 1 থেকে ছোট হয় তাহলে r টা পরে বসবে, এবং r এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে r টা প্রথমে আসবে। এইভাবে আমরা গুণাত্মক ধারার n সংখ্যক পদের সমষ্টি পেয়ে যাব। এখন আমরা একবার দেখে নিই যে আমরা কি কি সূত্র এখানে শিখে আসলাম। n তম পদের সূত্র t = a প্লাস n - 1 d, যেখানে d এর মান আছে l - a বাই n - 1। শেষ পদ n = l - a বাই d প্লাস 1, sn = n বাই 2 l প্লাস a, sn = n বাই 2 into 2a প্লাস n - 1 into d। n তম পদ t এটা গুণাত্মক ধারার ক্ষেত্রে a r টু দি পাওয়ার n - 1, গুণাত্মক ধারার শেষ পদ l = a r টু দি পাওয়ার n - 1, গুণাত্মক ধারার সমষ্টি sn = a into 1 minus r to the power n by 1 minus r যখন r less than 1, আবার যখন r greater than 1 তখন sn = a into r to the power n minus 1 by r minus 1। এখানে আমরা একটু দেখি যে এই সাম্বল অর্থাৎ প্রতীকগুলোর যে পরিচয়, এখানে a কে বলা হয় প্রথম পদ, l আছে শেষ পদ, d সাধারণ অন্তর, n পদের সংখ্যা, r আছে সাধারণ অনুপাত। অর্থাৎ উপরের গুলো আমরা এই সূত্রের মাঝামাঝি করব, এগুলো দরকার নেই। সূত্রগুলো sn = সমষ্টির সূত্র, n তম পদের সূত্র এবং গুণাত্মক ধারার সমষ্টির সূত্র, এগুলো আমাদের মনে রাখলেই হবে। এছাড়া আরো কিছু সূত্র আছে, যেমন 1 + 2 + 3 up to plus n, অর্থাৎ এখানে n সংখ্যা স্বাভাবিক সংখ্যার সমষ্টি। 1 2 3 ইত্যাদি হচ্ছে আমরা জানি স্বাভাবিক সংখ্যা।
এখানে এই সংখ্যাগুলো যোগফল যদি n পর্যন্ত হয় তাহলে সেটাকে বলতে পারবো আছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র n × n + 1/2। একইভাবে যদি বিজোড় n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি দেখি সেক্ষেত্রে n², n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি সেক্ষেত্রে n × n + 1। আবার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র n × n + 1 n × n + 1/6। আবার দেখি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, প্রথমে দেখছিলাম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি আর এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এটা হচ্ছে n × n + 1 n × n + 1/6। একইভাবে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র আছে n × n + 1/2 তার হোল স্কয়ার, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির হোল স্কয়ার করলেই আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্রটা পেয়ে যাব। a ও b এর সমান্তর মধ্যক আছে m = a + b/2, গুণাত্মক মধ্যক হবে ±√ab, ±√ab। a ও b এর সমান্তর মধ্যক হবে m = a + b/2 এবং a b এর গুণাত্মক মধ্যক হবে m = ±√ab এবং হারমোনিক মধ্যক হবে m = 2ab/a + b। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমরা দেখলাম যে সমান্তর প্রগমন, অগ্রণাত্মক প্রগমন অর্থাৎ অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশন ও জিওমেট্রিক্যাল প্রোগ্রেশনের সূত্রগুলো কিভাবে আসে সে ব্যাখ্যাগুলো দেখলাম। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ এই সূত্রগুলোর উপর অঙ্ক করব এবং আমরা আগামী ক্লাসে এই সূত্রগুলো প্র্যাকটিস করাবো বাসা থেকে। আমরা আরেকবার দেখে নিই যে আমরা আজকে কি কি বিষয়ের উপর দেখলাম। অনুক্রম, আমরা যে সমস্ত বিষয়ের উপর ধারণা নিয়েছি সেটা হচ্ছে অনুক্রম, ধারা বা শ্রেণী, প্রগমন, সমান্তর প্রগমন এবং সাধারণ অন্তর, প্রথম পদ ও সাধারণ অন্তর দেয়া থাকলে শেষ পদ এবং এর পদের সমষ্টি কিভাবে নির্ণয় করতে হয়, সমান্তর মধ্যক কিভাবে নির্ণয় করতে হয়, গুণাত্মক প্রগমন ও সাধারণ অনুপাত, প্রথম পদ ও সাধারণ অনুপাত দেয়া থাকলে কিভাবে গুণাত্মক দ্বারা এর পদের সমষ্টি নির্ণয় করতে হয়, গুণাত্মক শ্রেণী n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হয়। তাহলে এগুলো আমরা দেখলাম। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ এই সূত্রের উপর অঙ্ক করব। তোমাদের বাসার কাজের হিসেবে থাকবে এই সূত্রগুলো প্র্যাকটিস করা, সূত্রগুলো দেখা এবং সূত্রগুলো প্র্যাকটিস করা। আজকে এই পর্যন্তই, দেখাবে আগামী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই দুর্যোগকালীন সময়ে সবাই ঘরে থেকে কেউ বিনা প্রয়োজনে ঘর হতে বের হবে না। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।